সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন জানালেন আইনমন্ত্রী। বিদায়ী শাহাবুদ্দিনের নামে মামলা থাকলে করা হবে যাচাই বাছাই। 2030 সালে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে দেশ, বললেন প্রধানমন্ত্রী। সমৃদ্ধ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করতে চায় সরকার। সোমবার থেকে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু। গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে ট্রাইব্যুনাল, জানালেন চিফ প্রসিকিউটর। সারা দেশে তীব্র হয়েছে গ্যাস সংকট। বাসাবাড়িতে দুর্ভোগ চরমে, ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত। বন্ধ রয়েছে দিল্লির 18টি মেট্রো স্টেশন। আজকের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার। এবং বাংলাদেশকে সমীহ করছে অস্ট্রেলিয়া, সেটাকেই বড় করে দেখছেন শান্ত। নাহিদ লিটনকে খেলানোর সিদ্ধান্ত ছাড়লেন ম্যানেজমেন্টের ওপর। সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানান আইনমন্ত্রী। পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নামে মামলা থাকলে যাচাই বাছাই করা হবে জানান তিনি। একই সঙ্গে রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। শনিবার সকালে রাজধানীতে একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের 90 দিন সময় আছে সরকারের হাতে, তাই বিশেষ কোনো অধিবেশন ডাকার মতো পরিস্থিতি হয়নি। রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল 24শে জুলাই ছিল। 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। পদত্যাগী রাষ্ট্রপতির নামে মামলা থাকা না থাকা বিষয়েও প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। রাষ্ট্রপতিকে এখানে প্রোটেকশন দেওয়া আছে, এটাতে রাষ্ট্রপতি প্রোটেকশন। তার রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগে যে অভিযোগগুলো আছে, এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। মন্ত্রী জানান, আগামী মন্ত্রিসভার বৈঠকে মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন প্রতিকার আইন তোলা হবে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। স্বনির্ভর, সমৃদ্ধ, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করতে চায় সরকার, এমন প্রত্যাশা ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, 2030 সাল থেকে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে দেশ। তিনি আরও বলেন, বিনিয়োগ বান্ধব নীতি, কর ও বন্ডেড সুবিধা এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। শনিবার সকালে রাজধানীর বিজয় সরণির নভ থিয়েটারে 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিটের যৌথ আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিভার। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনে 11টি অধিবেশন এবং 7টি কৌশলগত আলোচনা সভা হওয়ার কথা রয়েছে। সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্ব, প্রযুক্তির সমন্বয়, উচ্চ প্রযুক্তির ভবিষ্যৎ, উদ্যোক্তা উন্নয়ন, বাংলাদেশের প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা এবং উন্নত উৎপাদন ব্যবস্থা বিষয়ে এসব সম্মেলন ও সভা হবে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর দেশ গড়তে সেমিকন্ডাক্টর শিল্পে সরকার মওকুফ করবে ট্যাক্স। যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। আমার সরকারের অবস্থান থেকে আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। 3000-এরও বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত। তাদের মূল্যায়নের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। আপনারা সম্প্রতি মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকায় রোড শো আয়োজন করেছেন। বাংলাদেশের সেমিকন্ডাক্টর সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা তুলে ধরেছেন। নিঃসন্দেহে এটি একটি প্রশংসাযোগ্য বিষয়।
হাইটেক পার্কের পাশাপাশি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনাও তুলে ধরেন সরকার প্রধান। যে সকল হাইটেক পার্ক আছে এগুলোকে আধুনিকরণের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণেরও পরিকল্পনা আমরা করছি। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ, ঢাকা। সোমবার থেকে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হবে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে রাজধানীর সিরদাব মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভায় কথা বলেন তিনি। জানান, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রচার করা হয়েছে এইভাবে যে শাপলা চত্বরে হত্যাকাণ্ড হয়নি, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে বলা হয়েছে রং মেখে সেখানে আহত নিহতের ঘটনা সাজানো হয়েছে। রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। তীব্র গ্যাস সংকটে সারা দেশে বাড়ছে জনদুর্ভোগ। বাসাবাড়ির সীমানা ছাড়িয়ে গ্যাসের সংকট গিয়ে ঠেকেছে শিল্প কারখানায়। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন সহ কারখানার উৎপাদন। গাড়ির এ দীর্ঘ লাইন গ্যাসের জন্য। গ্যাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এই চিত্র গাজীপুরের। তীব্র গ্যাস সংকটে প্রভাব পড়েছে গাজীপুরের শিল্পাঞ্চলে। চরম ভোগান্তিতে গ্যাস নিতে আসা গ্রাহকরা। চালকদের কর্মঘণ্টা নষ্টসহ স্থবির হয়ে পড়েছে কর্মজীবন। 5 দিন ধরে গ্যাস পাইতেছি না। গতকালকে 3 ঘন্টা লাইনে খাড়া 300 টাকার গ্যাস পাইছি। 5-6 দিন ধরে এই জ্বালা যন্ত্রণা ভোগ করতেছি, কোনো গ্যাস লাইনে পাওয়া যায় না। আর মনে করেন যাই গ্যাস পাই ওই 500-700 টাকার গ্যাস ঢুকে। এখন দেশের যে পরিস্থিতি দাঁড়াইছে এই পরিস্থিতিতে আমরা সামনে কি গ্যাস পাবো কি পাবো না এটা নিয়ে আমরা চিন্তিত আছি। একই সাথে গ্যাসের চাপ না থাকায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে অনেক ওয়াশিং কারখানাগুলোতে। সময় মতো রপ্তানি আদেশের পণ্য প্রস্তুত করতে না পারায় বাড়ছে উদ্বেগ। গ্যাস নিয়েছে আজকে, গ্যাস নিয়ে 50 কিলো চালাতে পারি না, আবার এসে গ্যাস নেওয়া লাগে সিরিয়াল দিয়ে। কাজকর্ম সেরকম নাই আমাদের এখানে, যতটুকু গ্যাস থাকার দরকার ছিল অ্যাভেলেবেল আমাদের গ্যাস নাই। এরকম সিচুয়েশনে হইলে একটা ফ্যাক্টরি সার্ভাইভ করা কোনোভাবেই পসিবল না, কারণ এটা একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি। এখানে 7 তারিখের মধ্যে স্যালারি দিতে হয় ওয়ার্কারকে এবং টোটাল স্যালারি 7 তারিখের মধ্যে দিতে হয়। এইভাবে যদি দেশ চলতে থাকে, এইভাবে চলতে থাকে আমাদের এই ফ্যাক্টরি কোনোভাবেই সার্ভাইভ করা সম্ভব হবে না। প্রায় একই চিত্র নারায়ণগঞ্জেও। বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি গ্যাসের তীব্র সংকট পোহাতে হচ্ছে গ্যাস নিতে আসা চালকদের। যানবাহনের দীর্ঘ সারি সড়কেও প্রভাব ফেলেছে। গ্যাসের চাপ না থাকায় বাসাবাড়িতেও প্রভাব পড়েছে। অনেকে বিকল্প ব্যবস্থায় রান্নার কাজ সারছেন। যদিও গত কয়েকদিনের তুলনায় গ্যাসের চাপ কিছুটা বেড়েছে বলে জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ, তবে তা পর্যাপ্ত নয়। শিল্প উৎপাদন সচল রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন কারখানা মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর বুকে মাত্র 2 কিলোমিটারের একটি সড়ক, কিন্তু সেই পথ পেরোতে প্রতিদিনই হাজারো মানুষের লড়াই করতে হয় পানির সঙ্গে। বছরের পর বছর জলাবদ্ধতায় বন্দী আশকোনা পানির পাম্প সড়ক। ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা, কর্মজীবন, এমনকি শেষ বিদায়ের পথও। স্থানীয়দের অভিযোগ, অসংখ্যবার এই সমস্যার কথা বলা হলেও কোনো কাজ হয়নি। এটি একটি রাস্তা, কিন্তু এই রাস্তা মানুষকে গন্তব্যে পৌঁছে দেয় না, বরং প্রতিদিন নতুন দুর্ভোগের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। রাজধানীর আশকোনা পানির পাম্প সড়ক মাত্র 2 কিলোমিটার দীর্ঘ। এই পথ প্রতিদিন ব্যবহার করেন 20 থেকে 30 হাজার মানুষ। কিন্তু বছরের পর বছর এই সড়কের পরিচয় একটাই: হাঁটু সমান পানি, কাদা আর সীমাহীন দুর্ভোগ। বৃষ্টি হলে আতঙ্ক, আর বৃষ্টি না হলেও ফেরে না স্বস্তি, কারণ এই সড়কের ক্যালেন্ডারে যেন 12 মাসই বর্ষাকাল। সমস্যা তো যে বাসা বাড়িতে যাই পানি ঢুকে, এই রাস্তার পানি তো বাসা বাড়িতে যাই ঢুকে, আমাদের বাসায় তো পানি আছে। ওদিক দিয়ে আরো বেশি খারাপ। সকাল থেকে রিস্কা পরে একজনের মাথায় ফাইটা গেছে, ওই মাথা দিয়ে। জলাবদ্ধতায় থমকে যায় বহু মানুষের স্বাভাবিক জীবন। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর শুধু আশ্বাস মিলেছে, শুকনো রাস্তা আর মেলেনি। আমাদের কথার কোনো দাম নাই, এভাবে আমাদের চলতে হবে, কারণ আমাদের এই দেশে বসবাস করার যোগ্য না আমরা। এলাকাবাসী যারা আছি আমরা খুব কষ্টের মধ্যে আছি, এখানে দেখার মতন কেউ নাই ভাই। আমাদের দাবি এই রাস্তার জন্য তাড়াতাড়ি করতে। সবচেয়ে বড় মূল্য দিচ্ছে শিশুরা। ঘর থেকে বের হওয়া শিশুটি জানে না স্কুলে পৌঁছাতে পারবে কিনা। আমার ক্লাস থাকে প্রতিদিন, কিন্তু এই রাস্তার জন্য আর কি যাইতে পারে না, রেগুলার যাইতে পারে না। তার উপরে হচ্ছে গেলেও
আমার প্রচুর পরিমাণ লেট হয়ে যায়। প্রতিদিন মানে এত পানি যে মানে মোজা টুজা সব ভিজা যায়, এত পানির জন্য যাওয়া যায় না প্রতিদিন স্কুলে। এই পরীক্ষার জন্য এই পানি পাড়াই যেতে হইতেছে। মৃত মানুষের শেষ বিদায়ও কঠিন করে তোলে এই সড়ক। এটি নগর ব্যবস্থার ব্যর্থতা বলছেন বাসিন্দারা। যে বের করবো অ্যাম্বুলেন্স তো এখানে আসার মতো পরিস্থিতি নেই স্যার। 2018 সাল থেকে আমরা দিচ্ছি আপনার সিটি কর্পোরেশনের ট্যাক্স। একটা মুমূর্ষু রোগী হসপিটালে নেওয়ার জন্য দেখা গেছে কোলে করে 2-3 জনে হাতাহাতি করে কোলে করে নিয়ে রাস্তা পারাপার করে, ওদিক দিয়ে ওই কাওলা দিয়ে পরে বের হইতে হয়, এদিক দিয়ে পুরো রোডে বন্ধ। এমনও লোক আছে আমাদের রাস্তায় ভ্যান গাড়ির মধ্যে লোক মারা গেছে, এর চেয়ে দুঃখ আর হইতে পারে না। এরকম আপনার শত লোক আমাদের ভ্যান গাড়িতে রাস্তায় কোলের উপরে মারা গেছে। ডিবিসির ক্যামেরায় সড়কের এমন দশা দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। আমাদের যে কনস্ট্রাকশনের কাজগুলো চলছে সেটার জন্য কিছুটা পানি জমে, কারণ আমরা বাইপাস করে কাজ করতে হয়। তো আমরা চেষ্টা করছি যে যাতে দ্রুত কাজগুলো সম্পূর্ণ হয়। স্বল্প সময়ের মধ্যেই অন্ততপক্ষ কিছুটা হলেও যাতে জলাবদ্ধতা থেকে আমরা নগরবাসীকে রেহাই দিতে পারি আর নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি। আশকুনার মানুষের দিন শুরু হয় হাঁটু সমান পানি মারিয়ে, আবার শেষও হয় সেখানেই। তারা নতুন কোনো স্বপ্ন চান না বড় কোনো প্রতিশ্রুতিও। তাদের একটাই দাবি 2 কিলোমিটার শুকনো রাস্তা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। পেশায় থানার রাইটার, মামলা লিখেন গাজীপুরের বিভিন্ন থানা, পিবিআই ও সিআইডির। তবে এই পরিচয় ব্যবহার করে নানা অপকর্ম করে যাচ্ছেন তুহিন ভূঁইয়া। এক জমি একাধিকবার বিক্রি, ভুয়া মামলা করে হয়রানি, এমনকি চার্জশিটে নিরপরাধ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ তার বিরুদ্ধে। তার মিথ্যা মামলার জালে ফেঁসে নিঃস্ব অনেকে। এমন সব কর্মকাণ্ডের কারণে বাঘলবাড়ি এলাকার মানুষের কাছে এখন আতঙ্কের আরেক নাম তুহিন। গাজীপুর সিটি কর্পোরেশনের বাসিন্দা নিখিল চন্দ্র দাস, বয়স 81। এই বয়সে শরীরের ভার বহন করা যার জন্য দায়, তাকেই কিনা মারামারির অভিযোগে টানতে হয়েছে জেলের ঘানি। গাজীপুর সিটির বাঘলবাড়ি এলাকার বাসিন্দা তুহিন ভূঁইয়ার করা মামলায় জেল খাটেন এই বৃদ্ধ। অভিযোগ, তুহিনের কাছ থেকে জমি কেনেন নিখিল চন্দ্র দাসের ছেলে। এই জমি আরও 2 জনের কাছে বিক্রি করেন তুহিন। এ নিয়ে বিরুদ্ধে নিখিল চন্দ্র ও তার পরিবারের নামে মিথ্যা মামলা দেন তিনি। মামলা তুলে নেওয়ার কথা বলে হাতিয়ে নেন 5 কাঠা জমিও। ছেলে নিয়ে আমি বিপদ করছি, আরো এই ছেলে হয়রানি করতেছে, বিপদ মিথ্যা মামলা সমস্ত কিছু দিতেছে, দেহারি একটা হয়রানি করিয়া। 5 কাঠা জমি লেখাও দেওয়া হয়েছে, তারপরও ওরা থামে নাই, একের পর এক মামলা দিয়ে আমাদের হেনস্থা করতেছে। গাজীপুরের বিভিন্ন থানা, সিআইডি ও পিবিআই অফিসে মামলা লেখকের কাজ করেন তুহিন। এই পরিচয় ব্যবহার করে একের পর এক অপকর্ম করে যাচ্ছেন তিনি। তুহিনের মিথ্যা মামলায় হয়রানির শিকার বহু মানুষ। এক জমি একাধিকবার বিক্রি, টাকার বিনিময়ে অন্য মামলায় নাম ঢোকানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। কেউ তার মতের বিরুদ্ধে গেলেও দেয়া হয় মামলা। শত্রুতা কিসের তো বলতে পারবো না। অনেক এক পক্ষে এরা অন্যায় করলে এক পক্ষে কথা কই না, কে যে করে যায় হাজিরা দিতেছে, ফাও হাজিরা দিতেছে। যখন থানায় রাইটারি করতো, এলাকার মানুষের নামে অজেহেতু মনে করেন মামলা দিত, ফাঁসাই দিত, পুলিশ এনে বাড়ি তুলে দিত। 100টা মামলা দিছে আমার পুতার নামে। ভালো মানুষ কইরা কইরা মামলা দিয়ে আমার আপন বাইস্তা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পরিচয়ের প্রভাব খাটিয়েই অপকর্ম করে আসছেন তুহিন। কিছু কইলেই হ্যার নামে মামলা দেয়, কিছু করলেই হ্যার নামে জিডি করে পুলিশ আনে কি কয় আমার 70% 10%। আমাকে যে জমিটা বিক্রি করছে, এই জমিটাই আরো একাধিক ব্যক্তির কাছে, আরো 2 জনের কাছে বিক্রি করেছে। বরং আমি একাধিকবার প্রশাসনিকভাবে অভিযোগ দেওয়ার পরেও তার কোনো ব্যবস্থাই নাই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের ওপর চটে যান তুহিন। হুমকি দেন তার স্ত্রী। যদি বুথকে মানে সাহস থাকে সামনে খাড়া কোনো সাংবাদিককে পুলিশকে কিছু লাগবে না, কারো লাগবে না। আমার সাথে কোনো ধর্তব্য অপরাধ ঘটবে সেক্ষেত্রে আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অধিকার আমি রাখি বাংলাদেশের নাগরিক হিসেবে। এটা আমার এনআইডি কার্ড আছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেনি পুলিশ। আইনজীবী জানালেন, পদ পরিচয়ের প্রভাব খাটিয়ে হয়রানি কিংবা মিথ্যা মামলায় জড়ালে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। মিথ্যা মামলা যদি কেউ করে এবং যারা সাক্ষী দেন এবং সহযোগিতা করে, এটা তো আবার সুনির্দিষ্ট হতে হবে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে হবে যে এরা এটা করেছে। এরকম যদি করে তাহলে আপনি বিজ্ঞ আদালতে বিভিন্ন সেকশনে মামলা করতে পারেন। তুহিনের মামলার জালে নিরপরাধ যেমন হয়রানির শিকার হচ্ছে, তেমনি ক্ষুণ্ণ হচ্ছে পুলিশের ভাবমূর্তি। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। সুরের জাদুতে ঢাকার শ্রোতাদের মুগ্ধ করলেন পাকিস্তানের সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। রোদ বৃষ্টির প্রতিকূলতা আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর কষ্ট ভুলে আনন্দে মেতে ওঠেন দর্শক শ্রোতারা।
শুক্রবার রাতে রাজধানীর ১০০ ফিটের মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হয় পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত জমকালো কনসার্ট। রাত 8:30টায় আতিফ আসলাম মঞ্চে উঠতেই করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো ভেন্যু। একের পর এক জনপ্রিয় গান গেয়ে দর্শকদের সুরের মায়াজালে মুগ্ধ করে রাখেন এই তারকা। প্রিয় শিল্পীকে এক নজর দেখতে এবং একটু ছুঁয়ে দেখতে ভক্তদের আকুলতার যেন শেষ ছিল না। কেউ হাত বাড়িয়ে দিয়েছেন পরম ভালোবাসায়, আবার কেউ প্রিয় তারকার পোস্টার হাতে দাঁড়িয়েছিলেন একটি অটোগ্রাফের আশায়। ভক্তদের এই ভালোবাসাকে নিরাশ করেননি আতিফ আসলামও। এর আগে বিকেল 4টায় ভেন্যুর গেট খোলার কথা থাকলেও দুপুর 2টা থেকেই দর্শকদের দীর্ঘ লাইন দেখা যায়। রোদ বৃষ্টির তোয়াক্কা না করে সুদূর পথ অতিক্রম করে ভক্তরা জড়ো হন ভালোবাসার শিল্পীর গান শুনবে বলেন। না, টিকিট পেতে ঝামেলা হয় না, কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু টিকিট, যেমন আমাদের ফ্রেন্ড দুইজনের তারা টিকিট কাটছে কিন্তু তাদের বাসায় ডেলিভারি হয় নাই। আতিফ আসলাম মানেই আমাদের কাছে অন্যরকম। চাইল্ডহুড থেকেই সে যেরকম বড় হয়েছে আমরাও তার সাথে সাথে বড় হয়েছে। এরকম একটা অনুভূতি, লাইক ইটস আ গ্রেট ফিলিং। আর এটা আমার ফার্স্ট টাইম না, আমি এর আগে ওই আতিফের কনসার্টে এসেছিলাম 24-এ। আতিফ আসলামের মঞ্চে ওঠার আগে দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় দুই ব্যান্ড লেভেল 5 এবং মেঘদল। সব মিলিয়ে দেশি বিদেশি শিল্পীদের সুরের মেলবন্ধনে রাজধানীর মাদানী এভিনিউ পরিণত হয় গান আর ভালোবাসার এক মহোৎসবে। রেজওয়ানুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের নিট প্রশ্ন ফাঁস এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন আরও জোরালো রূপ নিয়েছে। শুক্রবার কেন্দ্রীয় সরকার এবং সিজেপির মধ্যে দ্বিতীয় দফার বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার। বিক্ষোভের জেরে বন্ধ রাখা হয়েছে দিল্লির 18টি মেট্রো স্টেশন। অন্যদিকে চাপে পড়ে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকারও। বরখাস্ত করা হয়েছে এনটিএর 47 জন আধিকারিককে। শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভে আরও বিশাল জমায়েতের আশঙ্কায় কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল 7:30 থেকে মোট 18টি মেট্রো স্টেশন বন্ধ রেখেছে ডিএমআরসি। সিজেপি নেতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, সোনাম ওয়াংচুক অনশন ভাঙলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্যদিকে একটি ভিডিও বার্তায় ওয়াংচুক অভিযোগ করেছেন যে হাসপাতালে তাকে কার্যত বন্দির মতো রাখা হয়েছিল। তার স্ত্রী গীতাঞ্জলিও সমালোচকদের উদ্দেশ্যে সহমর্মিতা দেখানোর দাবি জানিয়েছেন। এদিকে আন্দোলনকারীদের খাবার ও জল সরবরাহকারী সিজেপি স্বেচ্ছাসেবক মোহাম্মদ জুনায়েদের উত্তরপ্রদেশের বাড়িতে পুলিশি তল্লাশি ও পরিবারের সদস্যদের আটক ও হয়রানির অভিযোগ উঠেছে, যা নিয়ে ক্ষোভ আরও বেড়েছে। ইতিমধ্যে আন্দোলনকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলো। এদিকে আলোচনার মাধ্যমে সমাধানের বার্তা দিয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব এবং প্রবীণ অভিনেতা অমল পালেকার। শিক্ষার্থীদের আইনি ও আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর 47 জন অধিকারীকে বরখাস্ত করেছে সরকার। পাশাপাশি পাবলিক পরীক্ষার দুর্নীতি রুখতে দিল্লি পুলিশের অধীনে গঠন করা হয়েছে একটি বিশেষ টাস্ক ফোর্স। এদিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের আশ্বাস দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের মূল দাবিতে এখনও অনড় আন্দোলনকারীরা। সরকার বনাম শিক্ষার্থীদের এই অচলাবস্থা কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। একই সাথে অব্যাহত রয়েছে হুমকি পাল্টা হুমকি। সবশেষ পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরান কোনো হুমকিকে ভয় পায় না। এদিকে শুক্রবার ইরানের 2টি প্রদেশে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন আরও 5 জন। হুমকি ধামকি আর দর কষাকষি টেবিলে যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্ব নতুন মোড় নিচ্ছে। ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে, তবে আলোচনার জন্য ইরানই বেশি আগ্রহী বলে দাবি করেন তিনি। ট্রাম্প আরও জানান, আলোচনার সাথে সাথে ইরানকে হুমকি দেওয়াও অব্যাহত রেখেছে ওয়াশিংটন, আর যে কোনো কিছুর জন্য প্রস্তুত তার দেশ। ইরানকে চুক্তি করতেই হবে। আমরা কথা বলছি, আলোচনার জন্য ইরানই এবার অনেক বেশি আগ্রহী, তবে অন্য যে কোনো পরিস্থিতির জন্য আমরা পুরোপুরি তৈরি আছি।
ট্রাম্পের এমন হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানান, ওয়াশিংটনের কোনো হুমকিকে পরোয়া করে না ইরান। আমরা কাউকে ভয় পাই না, কোনো হুমকিতে পিছিয়ে যাব না। যতদিন না আমাদের লক্ষ্য পূরণ ও দাবি আদায় হচ্ছে, আমরা এ পথেই এগিয়ে যাব। কোনো চাপের কাছে মাথা নত করব না আমরা। এদিকে হরমুজ প্রণালীতে আবারও কড়া নৌ অবরোধ জারি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। প্রণালী দিয়ে ইরানগামী দিশা নামের একটি ক্রুজ জাহাজে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী। ওয়াশিংটনের দাবি, জাহাজটিকে ইরানি জলসীমার দিকে না যাওয়ার জন্য সতর্কবার্তা দেয়া হলেও তারা তা উপেক্ষা করে, ফলে বাধ্য হয়ে হামলা চালায় তারা। অন্যদিকে শুক্রবার ইরানের খোরামশার ও খুজেস্তান প্রদেশে সামরিক হামলা চালিয়েছে ওয়াশিংটন। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। নগরায়নের প্রভাবে প্রতিদিনই কমছে গাছ, হারিয়ে যাচ্ছে সবুজের বিস্তার, বাড়ছে তাপমাত্রা, বাড়ছে পরিবেশের উপর চাপ। তবে ধূসর নগর বরিশালে শহরের বুকেই নীরবে জন্ম নিচ্ছে সবুজের নতুন এক বিপ্লব, ছাদ কৃষি। ইট, বালু, সিমেন্ট আর কংক্রিটের বিস্তারে প্রতিদিনই যেন হারিয়ে যাচ্ছে শহরের সবুজ। বহুতল ভবনের ভিড়ে খোলা মাঠ কিংবা গাছপালার দেখা মেলে খুব কমই। নগর জীবনের একঘেয়েমি আর পরিবেশগত সংকটের মাঝেই আশার আলো হয়ে উঠেছে ছাদ কৃষি। নিজের বাড়ির ছাদকেই অনেকে রূপ দিচ্ছেন ছোট্ট এক টুকরো সবুজের বাগানে। সাইফুর রহমান মিরন পেশায় গণমাধ্যম কর্মী হলেও ছাদ কৃষিতে রয়েছে ব্যাপক ঝোঁক। নিজের পরিবারের নিরাপদ ও বিষমুক্ত ফল সবজির চাহিদা পূরণ করছেন ছাদেই। ফলের গাছ আছে 27 পদের, আর গাছের হিসাব করলে প্রায় শতাধিক বিভিন্ন ধরনের গাছ আছে। বৈশ্বিক তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাতে যদি সবাই এই ছাদ বাগানে কিছু একটা দুইটা গাছ লাগায়, তাহলে কিন্তু এই পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। মিরনের মতো অনেকেই ঝুঁকছেন ছাদ কৃষিতে। স্থানীয়রা বলছেন, এটি শুধু শখ নয়, বরং পরিবেশ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই নগর গড়ার কার্যকর উদ্যোগ। ছাদ বাগান করলে আমার উপকারিতা হয় যে পরিবেশ সৌন্দর্য থাকে এবং ছাদের বাগানের বিভিন্ন গাছপালাগুলো ফল ফলাদি হয়। ছাদ বাগানের বিভিন্ন ফল খেলাম, তো বাইরের যে উৎপাদিত ফল আর ছাদ বাগানের ফলের মধ্যে স্বাদের তারতম্য অনেক পার্থক্য। যদি প্রত্যেকটা বাসার ছাদে আমরা বাগান করতে পারি, নগর জুড়ে একটা সবুজায়ন নগরীতে রূপান্তর করতে পারবে। এমন সবুজ বিপ্লবে বরিশালের উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ছাদ বাগানটাকে উৎসাহিত করার জন্য নিজ উদ্যোগেই আমরা পরামর্শ দিচ্ছি। আশা করি ভবিষ্যতে এই ছাদ বাগানটা আরো একটু ব্যাপক হারে হবে। অফিস ক্যাম্পাসেও কিন্তু কৃষির বাগান করেছি, সেখানে ফুল এবং সবজি। এটা কিন্তু কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য, এবং এটা সম্পূর্ণ আমরা নিজেরা করি। কংক্রিটের দেয়ালের মাঝে যদি জন্ম নেয় সবুজের স্বপ্ন, তবে সেই স্বপ্নই একদিন বদলে দিতে পারে পুরো শহরের চিত্র। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।